হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ব্লগার বনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মায়াপুর ঘোরার পরে এক রাত্রি স্টে করলে নবদ্বীপও ঘুরে দেখে নিতে পারবে। এখানে আছে এখানকার প্রধান আকর্ষণ ইস্কনের মন্দির। এই ভিডিওতে আপনারা সমস্ত তথ্য পাবেন, যেমন কিভাবে যাবেন, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কখন যাবেন এবং কি কি দেখার আছে, বাজেটই বা কত হতে পারে, এবং তার সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি অন্য কোনো ভিডিওতে পাবেন না। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হলো ভোর 4টের সময় বজবজ স্টেশন থেকে। 4:40 প্রথম লোকাল ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে 6:10 কৃষ্ণনগর লোকাল ধরে সকাল 8:50 পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। লোকাল ট্রেনে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের টিকিট মূল্য প্রতিজন পিছু 25 টাকা। কৃষ্ণনগর স্টেশনে পৌঁছানোর পরে স্টেশনেই সেরে নিলাম ব্রেকফাস্ট। 20 টাকায় 4টে কচুরির সঙ্গে যত খুশি তরকারি। স্টেশনে যথেষ্ট ভিড়, আমাদের মতো অসংখ্য মানুষ এসছেন ইস্কন মন্দির দর্শনে। ব্রেকফাস্ট সেরে স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে সারি সারি টোটো এবং অটো। এরাই আপনাকে পৌঁছে দেবে স্বরূপগঞ্জ ঘাট, দূরত্ব 14 থেকে 15 কিলোমিটার। অটোতে ভাড়া প্রতিজন পিছু 30 টাকা। এখানে একটি কথা বিশেষভাবে বলা প্রয়োজন, রাস্তাটা যেহেতু অনেকটা, সেক্ষেত্রে অটোতে যাওয়াই ভালো, তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আমরা অটো ধরে নিলাম। অটোতে সময় লাগলো 45 মিনিট। পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ঘাট। এরপর স্বরূপগঞ্জ ঘাট থেকে 3 টাকায় প্রতিজন পিছু নৌকায় আপনি পৌঁছে যাবেন মায়াপুর ঘাট। নৌকায় নদী পেরিয়ে সামনে একটু 1 মিনিট হাঁটলেই আপনারা দেখতে পাবেন সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে যদি আপনি মন্দিরে পৌঁছতে চান তাহলে প্রতিজন পিছু 10 টাকা ভাড়া পড়বে। আপনি হেঁটেও যেতে পারেন, কারণ হাঁটার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমরা টোটো নিয়ে নিলাম। টোটোতে ইস্কন মন্দিরে পৌঁছাতে সময় লাগলো 5 থেকে 7 মিনিট। অবশেষে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত সেই ইস্কনের মন্দিরে। মানুষ কৃষ্ণ নামে বিলীন হতে একটু শান্তির খোঁজে পৌঁছে যায় এখানে। নতুন মন্দিরের কাজ চলছে এখানে। কাজ শেষ হতে আরো বছর 2 লাগবে। এই মন্দিরটি ঘুরে দেখতে 150 টাকা করে প্রতিজন পিছু টিকিট লাগছে। ইস্কনে এসে তিলক পড়বে না তা কি হয়? তিলক না পড়লে মনে হয় যেন কিছু একটা মিসিং, কিছু একটা অসম্পূর্ণ আছে। তাই তিলক পরে লাবণী হলো বৈষ্ণবী। ইস্কনে পৌঁছেই আমরা প্রথমে মহাপ্রসাদের টিকিট সংগ্রহ করে নিলাম। এখন 3 রকমের মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে। আমরা গদা ভবনের 80 টাকার টিকিটটি সংগ্রহ করলাম। এখানে 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়। এটি হলো ইস্কনের হেডকোয়ার্টার। এখানে শ্রী প্রভুপাদের সমাধি এবং মিউজিয়াম আছে, যার টিকিট মূল্য 5 টাকা প্রতিজন পিছু। অসাধারণ একটি স্থাপত্য। এখানে প্রবেশের পূর্বে ক্যামেরা, মোবাইল, জুতো কাউন্টারে রেখে আসতে হয়। এই জায়গাটি দেখুন, এখানে লেখা আছে যে অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ এখানে 24 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন হয়। কখনো হরিনাম এখানে বন্ধ হয় না। সামনে প্রচুর সুন্দর গাঁদা ফুলের সমাহার। খুব সুন্দরভাবে এখানে সমস্ত কিছু সাজানো গোছানো। এই জায়গাটি হলো শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এখানে একটি মেডিকেল স্টোরও আছে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেন। এরপরে আমাদের হাতে একটু সময় ছিল, অর্থাৎ আমরা টিকিট কাটার পরে এখানে যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে, যেটি বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির, তার পাশ দিয়ে আমরা একটু ভিতরে প্রবেশ করলাম এবং রাস্তাটি গদা ভবনের দিকে গেছে এবং তার চারপাশটা ভালো করে একটু ঘুরে দেখলাম।
এখানে আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আমরা পরিদর্শন করছি বা দেখছি সেগুলো অসাধারণ, এবং আরেকটা যেটা সব থেকে বড় ব্যাপার, সবকিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো পরিপাটি। ভিতরে অনেকগুলি স্টল আছে যেখানে বই, পোশাক আশাক, নানান ধর্মীয় সামগ্রী পাওয়া যায়। এরপরে মহাপ্রসাদের টানে পৌঁছে গেলাম গদা ভবনে। বাইরে জুতা রেখে আপনাকে প্রবেশ করতে হবে। ভিতরে বুফে সিস্টেমে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ নিয়ে আপনি বসেও খেতে পারেন। এখানে অসংখ্য ভবন আছে যেখানে আপনি আপনার রাত্রি যাপন করতে পারেন, যেমন গদা ভবন, চক্র ভবন, চৈতন্য ভবন, গীতা ভবন, নিত্যানন্দ কুঠির, গৌরাঙ্গ কুঠির ইত্যাদি। এই সমস্ত ভবনের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু। এটি হলো 360 ডিগ্রি মায়াপুর ফুল ডোম থিয়েটার। 20 মিনিটের শো এবং টিকিট মূল্য 40 টাকা প্রতিজন পিছু। এরপরে আমরা একটু পায়ে হেঁটে চললাম মায়াপুরে গোশালা পরিদর্শন করতে। এটি একটু দূরে, টোটো চলছে। আমরা টোটোতে না গিয়ে একটু পায়ে হেঁটে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম গোশালায়। গোশালাটি দেখতে বেশ সুন্দর। পায়ে হেঁটে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। উঠে আমরা গোমাতা দর্শন করলাম। এখানে প্রত্যেকটি গোমাতার আলাদা আলাদা নাম আছে এবং তারা সেই নামেই ওনাদের ডাকেন। এখানে ক্ষীর, দই, বিভিন্ন দুগ্ধজাত দ্রব্যের স্টল আছে যেখান থেকে আপনারা কিনে বাড়িতেও আনতে পারেন এবং ওখানেও খেতে পারেন। একটু রেস্ট নিয়ে মায়াপুরের সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। টোটোতে 8টি জায়গা ঘোরাবে এবং ভাড়া নেবে 400 টাকা। মায়াপুরের সাইট সিনে আমাদের প্রথম ডেস্টিনেশন বল্লাল ঢিপি। বল্লাল ঢিপি নদিয়ার অন্যতম প্রত্নস্থল। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে মনে করা হয়। ঢিপিটি 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 30 ফুট। এটি প্রতিষ্ঠিত আনুমানিক 800 থেকে 1200 খ্রিস্টাব্দে। এটি আবিষ্কৃত হয় 1982 সালে। খনন কার্য চলে 1982 থেকে 1989 সাল পর্যন্ত। এটি দেখাশোনা করেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ। বামনপুকুরে ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে এটি অবস্থিত। বল্লাল ঢিপির পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন চাঁদ কাজীর সমাধি। সমাধির উপরে দীর্ঘ বিশালাকার শাখা প্রশাখা বিশিষ্ট প্রাচীন এক গোলকচাপা গাছ রয়েছে। এই গাছটির বয়স প্রায় 500 বছরেরও বেশি। এখনো ফুল ফোটে এবং এই সমাধিকে গৌড়ীয় বৈষ্ণব তীর্থ বলে মনে করেন। এরপর পৌঁছে গেলাম মায়াপুরের শ্রী চৈতন্য মঠ বা নিমাইয়ের মাসির বাড়ি। মায়াপুরের এই শ্রী চৈতন্য মঠটি নিমাইয়ের মাসির বাড়ি নামে পরিচিত। এখানে স্বল্প মূল্যে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। ভিতরে রয়েছে নিমাইয়ের মাসি ও মেসোর বিগ্রহ। সামনে আছে শ্রী চৈতন্যের 6 বাহু অবতার। এটি হলো মায়াপুরের রাধাকুণ্ড। আপনি চাইলে এখানে 10 টাকার খাবার কিনে মাছকে খাওয়াতে পারেন। সামনে আছে কেলি কদম্ব বৃক্ষ। এটি হলো গিরি গোবর্ধন। এরপরে আমরা চলে আসলাম সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দিরে। একে শ্রী চৈতন্য মঠ ও গৌড়ীয় মঠও বলে। শ্রী চৈতন্য মঠ থেকে চলে আসলাম শ্রী অদ্বৈত ভবন এবং গদাধর অঙ্গনে।
এখানে দুটি ছোট ছোট মন্দির আছে, চলুন দর্শন করি। এখানেই শ্রী অদ্বৈত আচার্য তার শিষ্যদের শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দিতেন। এসে গেলাম শ্রীবাস অঙ্গনে। এটি অদ্বৈত অঙ্গন থেকে 30 মিটার দূরে। অঙ্গনটি মায়াপুর শ্রী চৈতন্য মঠের একটি শাখা। এখানে সেই ভাঙা খোলটি আছে যেটি চাঁদ কাজী ভেঙে দিয়েছিলেন যখন মহাপ্রভু নাম সংকীর্তন করতে বেরিয়েছিলেন। শ্রীবাস অঙ্গন থেকে পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, যেখানে আছে সেই প্রকাণ্ড নিম গাছ যা বহু ইতিহাসের সাক্ষ্য রাখে, আর ছোট্ট একটি কুঁড়েঘর যেখানে শ্রী জগন্নাথ মিশ্র ও সচী মাতার কোলে ছোট্ট নিমাই। মায়াপুরের চারিপাশের মন্দিরগুলি ঘোরার পরে সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে, যেখানে আমরা দেখব সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখার জন্য মোবাইল ফোন থেকে শুরু করে আপনার ব্যাগ, জুতা সবকিছুই কাউন্টারে জমা দিতে হয়। সবকিছু দেখার পরে এবার আমাদের ফেরার পালা। আপনি চাইলে ঘরেও ফিরতে পারেন, যদি ঘরে না ফেরেন তাহলে অতি স্বল্প মূল্যে আপনি এখানে হোটেলেও থাকতে পারেন বা ভিতরে যে ভবনগুলি আছে সেখানেও থাকতে পারেন। যদি আপনারা সিজনে আসেন এবং শীতের সময়টায় আসেন তাহলে অবশ্যই আগে থেকে ঘর বুক করে আসবেন, কারণ এই সময় ঘরের খুবই চাহিদা থাকে। তাছাড়া যদি আপনারা অফ সিজনে আসেন তাহলে এখানে এসে আপনারা অতি স্বল্প মূল্যে ঘর পেয়ে যাবেন। এক রাত মায়াপুরে কাটিয়ে পরের দিন সকালবেলা মায়াপুরের হোটেল ছেড়ে লঞ্চে 10 টাকা প্রতিজন পিছু পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরিঘাটে। ফেরিঘাট থেকে মাত্র 2 মিনিট হাঁটার পরেই দাঁড়িয়ে আছে সারি সারি টোটো, তবে একটু দরদাম করে নিতে হবে। দরদাম করে নবদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়লাম। আমাদের ভাড়া নিল টোটোতে 400 টাকা। সময় লাগবে 3 ঘন্টার মতো। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানী মন্দিরে। এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন। এখানে বিভিন্ন স্টল আছে এবং সেই স্টলে হার, তুলসীর মালা, বিভিন্ন ফটো, মডেল আরো অনেক কিছু। গুপ্ত বৃন্দাবনে যাওয়ার জন্য আমরা 10 টাকা করে প্রতিজন পিছু টিকিট কেটে নিলাম। এই গুপ্ত বৃন্দাবন ধাম মাটির নিচে, একটু কনজাস্টেড, কিন্তু বেশ সুন্দর। আমার তো খুব অপূর্ব লেগেছে, কারণ এখানে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা, বিভিন্ন মডেল, সেটি লাইটের মাধ্যমে দেখানো হয়েছে এবং বিভিন্ন রঙের লাইট সময় সময় জ্বলছে, নিভছে। বেশ ভালো অভিজ্ঞতা। প্রতিটি জায়গায়, আসলে নবদ্বীপের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন আনাচে কানাচে মহাপ্রভুর অনেক ইতিহাস লুকানো আছে। তো নবদ্বীপ জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে ঘুরতে। এখান থেকে বেরিয়ে আমরা আরো কিছু মন্দিরে প্রবেশ করলাম। আসলে নবদ্বীপের আনাচে কানাচে এত মন্দির এবং সেই মন্দিরগুলিতে সব সময় হরিনাম সংকীর্তন হচ্ছে, মন এমনি ভালো হয়ে যায়। এবং সব থেকে বিশেষত্ব হচ্ছে মন্দিরগুলি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঢুকে মনে হয় যেন একটু বসি, একটু সময় কাটায়, সত্যি মন ভালো হয়ে যায়। যেমন এই মন্দিরটির নাম হলো শ্রী শ্রী বলদেবজিউর মন্দির। মন্দিরের ভিতর প্রাঙ্গণটি অসাধারণ, একদম খোলামেলা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম। এর পরের গন্তব্য শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মিলন মন্দির। এখানেই শ্রী নিত্যানন্দের সাথে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয়। এখানের মহাপ্রসাদ বিখ্যাত, যা পেতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। পৌঁছে গেলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এখানের প্রবেশ মূল্য 10 টাকা প্রতিজন পিছু। মহাপ্রভুর গায়ের রং ছিল সোনার মতো, তাই তাকে সোনার গৌরাঙ্গ বলা হতো। এই জায়গাটি দেখো বন্ধুরা, কথিত আছে এখানেই শ্রী মহাপ্রভুর উপনয়ন লীলা সম্পন্ন হয়েছিল। এই জায়গাটি হলো শ্রী মহাপ্রভু পাড়া। এখানেই রয়েছে মহাপ্রভুর অজস্র স্মৃতি বিজড়িত ইতিহাস। এখানে দেখা হয় তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে।
বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য শ্রী মহাপ্রভু চরণ যুগল রেখে গিয়েছিলেন। সেই চরণ যুগল আজও সেবিত হচ্ছে এখানে। এরপরে আমরা পৌঁছে গেলাম শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি বা নিমাইয়ের জন্মস্থানে। এই নিম গাছের নিচে এই ঘরেই জন্মেছিলেন মহাপ্রভু। নিম গাছের নিচে জন্ম হওয়ায় মহাপ্রভুর নাম হয় নিমাই। এই মন্দিরের ভিতরে মায়ের কোলে শুয়ে আছেন ছোট্ট নিমাই, পাশেই আছে নাথ মন্দির। চলুন ঘুরে দেখি। পৌঁছে গেলাম গৌর গোপীনাথ জীবের মন্দিরে। এখানেই আছে 60 ফুট গৌরাঙ্গ মূর্তি। টিকিট মূল্য প্রতিজন পিছু 10 টাকা। প্রবেশ পথে পড়ছে একটি কৃত্রিম গুহা। গুহাটার ভিতরটা বেশ অন্ধকার, মানে খুব ভালো চেষ্টা করেছে কৃত্রিম গুহাটি বানানো, এবং এক্সপিরিয়েন্সও বেশ ভালো। সামনেই গুহা থেকে বেরোলে সামনেই পড়বে 60 ফুটের সেই মূর্তি। এছাড়াও বাগানটি খুব সুন্দরভাবে সাজানো আছে। তো এখানে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণ তথা মহাপ্রভুর জীবনের নানান লীলা কাহিনী। তো চলুন আমরা ঘুরে দেখি। সামনে রয়েছে একটি মিউজিয়াম। মিউজিয়ামের পথ নির্দেশ এখানে দেওয়া আছে। মিউজিয়ামে আমরা দেখতে পাবো রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা। তো চলুন আমরা মিউজিয়ামটি ঘুরে দেখি। হঠাৎ রাস্তায় আমাদের চোখে পড়ল নবদ্বীপের সেই বিখ্যাত তাঁতের কাপড়, যা প্রায় প্রত্যেকটি বাড়ির সামনে সাজানো আছে। এরপর আমরা পৌঁছে গেলাম কেশবজি গৌড়ীয় মঠে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং মঠটি ঘুরে দেখি। এরপর পৌঁছে গেলাম নবদ্বীপের আকর্ষণীয় জল মন্দির। চারিদিক জল, মাঝখানে মন্দির। এখানে বেশ কিছু হরিণ রয়েছে, যা বাচ্চা থেকে বড়রা এদের খাবার খাইয়ে অনেক আনন্দ পায়। এরপর বাড়ি ফেরার পালা। নবদ্বীপে এসেছি, লাল দই নেব না তা কি হয়। বাড়ির জন্য কিছুটা পরিমাণ দই কিনে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার এবং গুড বাই।